আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট কলেজ যশোর একাদশ ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস, বিষয় অর্থনীতি, প্রথম পত্র, সরকারি আয় ও ব্যয়। আজকের আলোচ্য বিষয় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি যতক্ষণ আলোচনা করব আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। আমরা একসাথে থেকে আজকের পাঠ শুনব, বুঝব এবং অনুধাবন করব। সবাইকে আমার সাথে থাকার জন্য স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ। আর বিনিয়োগ বলতে আমরা যা বুঝি তা উৎপাদনের উপকরণকে মূলধন বলে। আর মূলধনের যে অংশ সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বিনিয়োগ বলে। অর্থাৎ নতুন মূলধন সৃষ্টির জন্য উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে লগ্নিকৃত অর্থকেই বিনিয়োগ বলে। এখানে বিনিয়োগকে আরও স্পষ্টভাবে বুঝতে হলে বলা আবশ্যক যে মানুষ যা আয় করে তার আয় দুটো ভাগে বিভক্ত হয়। এক অংশ সে ভোগ করে আর অন্য অংশ সে সঞ্চয় করে। এই সঞ্চয়ের যে অংশ দিয়ে উৎপাদনের উপকরণ ক্রয় করে তাকেই মূলত মূলধন বলে। আর মূলধনের যে অংশটি সরাসরি উৎপাদন কাজে অংশগ্রহণ করে উৎপাদন পরিচালনা করে তাকেই বিনিয়োগ বলা হয়। অর্থাৎ আয় থেকে নিঃসৃত হয় সঞ্চয়, সঞ্চয় থেকে নিঃসৃত হয় মূলধন, মূলধন গঠন করে বিনিয়োগ। এবং পুরো মূলধন কিন্তু সবসময় উৎপাদন কাজে অংশগ্রহণ নাও করতে পারে। মূলধনের যে অংশটি শুধুমাত্র নতুন মূলধন সৃষ্টির কাজে অংশগ্রহণ করে তাকেই বিনিয়োগ বলা হয়। মূলধন আবার মূলধন সৃষ্টি করে আর একেই বিনিয়োগ বলা হয়। বিষয়টি এমন, আমরা কোনো মূলধন উৎপাদন কাজে নিয়োজিত করলাম, মূলধন নতুন উৎপাদন সৃষ্টি করতে সক্ষম হলো, ওই উৎপাদনের একটি অংশ আবারও নতুন উৎপাদন কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ওই উৎপাদনের একটি অংশ আবার উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার হয়। এজন্য আমরা অন্যভাবে বলে থাকি মূলধন যখন মূলধন সৃষ্টি করে এই মূলধন সৃষ্টির প্রক্রিয়াকে বিনিয়োগ বলা হয়। অর্থাৎ উৎপাদনের জন্য আমরা মূলধন ব্যবহার করি আর উৎপাদনের যাবতীয় উপকরণকেই মূলধন বলা হয়। আর মূলধনের যে অংশ সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত হয় সেই অংশটিকে বিনিয়োগ বলা হয়। যে অংশটি উৎপাদন কাজে সংযুক্ত হতে পারে না তাকে স্টক মূলধন বলা হয়। সেটি বিনিয়োগ রূপে গণ্য হয় না। যতক্ষণ না উৎপাদনের কাজে কোনো মূলধন অংশগ্রহণ না করে ততক্ষণ তা বিনিয়োগে রূপান্তর হতে পারে না। তবে উল্লেখ্য যে মূলধনই বিনিয়োগের রূপ লাভ করে। অর্থাৎ নতুন মূলধন সৃষ্টির জন্য উৎপাদন, ব্যবসা বাণিজ্যে লগ্নিকৃত অর্থ বা সম্পদ বা উপকরণকেই বিনিয়োগ বলে। অর্থনীতিবিদ হিক্স বলেন, মূলধন সামগ্রী বৃদ্ধি বা নতুন সাজ সরঞ্জাম তৈরিকে বিনিয়োগ বলে। তাহলে এখানে আমরা হিক্সের ভাষায় দেখতে পাচ্ছি মূলধন সামগ্রী বৃদ্ধি বা নতুন সাজ সরঞ্জাম তৈরিকে বিনিয়োগ বলে। অর্থাৎ মূলধন যখন নতুন মূলধন সৃষ্টি করে তাকেই বিনিয়োগ বলে। বিনিয়োগ দুই প্রকার, আয়ের প্রভাবের ভিত্তিতে বিনিয়োগ এবং পরিমাণের ভিত্তিতে বিনিয়োগ। তা আমরা এখানে দেখব যে বিনিয়োগ হচ্ছে দুই প্রকার, তার মধ্যে আয়ের প্রভাবের ভিত্তিতে বিনিয়োগও আবার দুই প্রকার। এক হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগ। অর্থাৎ আয়কে মানদণ্ড হিসাবে ধরলে দু ধরনের বিনিয়োগ লক্ষ্য করা যায়, এক স্বয়ংভূত বিনিয়োগ, দুই প্ররোচিত বিনিয়োগ। এই স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনোমাস ইনভেস্ট আপন থেকে উদ্ভূত। যখন আয় শূন্য হয় তখনও এই বিনিয়োগ পরিচালিত হয় বা এই বিনিয়োগের অস্তিত্ব লক্ষ্য করা যায়। আর প্ররোচিত বিনিয়োগ যা আয়ের প্ররোচনা বা প্রভাবে হয়ে থাকে তাকে প্ররোচিত বিনিয়োগ বলা হয়। আমরা 1 নম্বরের ব্যাখ্যায় দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করো, স্বয়ংভূত বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত নয় এমন বিনিয়োগকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। অর্থাৎ আয়ের পরিবর্তনে যে বিনিয়োগের পরিবর্তন হয় না
এক্ষেত্রে বলা যায় আয় হ্রাস পাক অথবা বৃদ্ধি পাক, কোনোভাবেই এই বিনিয়োগের পরিবর্তন হয় না। এই বিনিয়োগ সর্বাবস্থায় একই থাকে এবং স্থির পরিমাণ নির্দেশ করে। অথবা বলা যায় শূন্য আয়েও যে বিনিয়োগ বিদ্যমান থাকে তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। অর্থাৎ স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়। আয় থাকুক বা না থাক, আয় শূন্য হোক, আয় কমে যাক অথবা আয় বেড়ে যাক, একই পরিমাণ বিনিয়োগ নির্দেশ করে। এ বিনিয়োগকে আয় প্রভাবিত করতে পারে না, তাই একে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয়। আমরা নিম্নের চিত্রের মাধ্যমে এই বিনিয়োগকে ব্যাখ্যা করতে পারি। আমরা স্বয়ংভূত বিনিয়োগের চিত্র দেখতে পাচ্ছি। লম্ব অক্ষে ও আয় রেখাটি বিনিয়োগ নির্দেশক এবং ভূমি অক্ষে ও ওয়াই রেখাটি আয় নির্দেশ করছে। এক্ষেত্রে এ রেখাটি স্বয়ংভূত বিনিয়োগ রেখা। আমরা বলছি এই রেখাটি আমরা দেখতে পাচ্ছি, আয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়, তা স্থির স্বয়ংভূত বিনিয়োগ নির্দেশ করছে। অর্থাৎ ভূমি অক্ষের সাথে সমান ও সমান্তরাল অবস্থান নিয়েছে। আয় রেখাটি ও ওয়াই রেখা বা ভূমি অক্ষের সাথে সমান ও সমান্তরালভাবে অবস্থান নিয়েছে। এই সমান ও সমান্তরাল হওয়ার কারণে আমরা যে রেখায় আয় রেখার সাথে ভূমি অক্ষের যে রেখায় লম্ব অঙ্কন করি না কেন, প্রত্যেকটি রেখার দৈর্ঘ্য একই থাকবে, অর্থাৎ একই পরিমাণ বিনিয়োগ নির্দেশ করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরিজিন ওতে আয় শূন্য, কিন্তু আয় শূন্য হওয়া অবস্থায় বিনিয়োগ কিন্তু শূন্য নয়। এক্ষেত্রে বিনিয়োগ ও পরিমাণ নির্দেশ করছে। অর্থাৎ আয় যখন মূল বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে আয় যখন শূন্য, তখন ওয়াই হচ্ছে বিনিয়োগ হচ্ছে অর্থাৎ শূন্য আয়ে স্বয়ংভূত বিনিয়োগের অস্তিত্ব ও পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আয় শূন্য হলেও স্বয়ংভূত বিনিয়োগ পরিচালিত হতে থাকে। এখন মনে করি আয় শূন্য থেকে আয় বৃদ্ধি পেয়ে Y1 হয়েছে, অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে যেহেতু লম্ব অক্ষ বিনিয়োগ দেখাচ্ছে, আমরা Y1 বিন্দু বরাবর Y1 একটি লম্ব অঙ্কন করেছি। লম্বটি পরিমাপ করলে OA ইকুয়াল Y1B পরস্পর সমান। তার মানে এখান থেকে এই পর্যন্ত রেখাটি সমান্তরাল ও সমান পরিমাণ নির্দেশ করে। অতএব আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রতি সময়ই বিনিয়োগ একই রয়েছে। যখন শূন্য আয় ছিল তখন বিনিয়োগ OA, এরপর যখন আয় বেড়ে Y1 হয়েছে তখন বিনিয়োগ হয়েছে Y1B। আয় আরও বেড়ে Y2 হয়েছে, তখন বিনিয়োগ একই রয়েছে, যা Y2C পরিমাণ নির্দেশ করে। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি OA ইকুয়াল Y1B ইকুয়াল Y2C, অর্থাৎ প্রতিটি রেখায় পরস্পর সমান। অর্থাৎ ভূমি অক্ষের উপরে অঙ্কিত OA লম্ব, Y1B লম্ব, Y2C লম্ব পরস্পর সমান, এবং এটি নির্দেশ করে যে স্বয়ংভূত বিনিয়োগ ভূমি অক্ষের সাথে সমান ও সমান্তরাল, এবং প্রতি সময়ে আয় বৃদ্ধি পেলেও বিনিয়োগ বৃদ্ধি পায় না, একই থেকে যায়। অর্থাৎ এই বিনিয়োগগুলো আয় দ্বারা প্রভাবিত নয়। অনুরূপভাবে এখন যদি আমরা মনে করি আয় আমাদের হ্রাস পেয়েছে, মনে করি প্রথমে আমাদের আয় ছিল Y2, আয় হ্রাস পেয়ে কোনো কারণে আয় কমে গিয়ে Y1 হয়েছে, অর্থাৎ Y2 থেকে Y1 Y2 পরিমাণ আয় হ্রাস পেয়েছে। অর্থাৎ Y2 থেকে আয় দাঁড়িয়েছে এখন Y1-এ। এখন আয়ের পরিমাণ Y1। আয় হ্রাস পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ সেই প্রথম অবস্থার মতোই রয়েছে, বা যখন আয় Y2 ছিল তখন যতটুকু বিনিয়োগ CY2, আয় হ্রাস পেলেও BY1
একই পরিমাণ বিনিয়োগ নির্দেশ করে। আয় হ্রাস পেয়ে যদি শূন্য হয়ে যায়, মনে করি আয় হ্রাস পেয়ে বামে শিফট করে Y1 থেকে 0-তে অবস্থান নেয়, তখনও বিনিয়োগ ও এ। অতএব নির্দেশ করে যে, এই চিত্র নির্দেশ করে যে ও এ রেখা ইকুয়াল ও Y1B রেখা ইকুয়াল Y2C, অর্থাৎ ও এ রেখা সমান Y1B রেখা সমান Y2C রেখা, পরস্পর সমান। অর্থাৎ আয় বাড়লেও এই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়নি, আয় হ্রাস পেলেও এই বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়নি। এমনকি আয় হ্রাস পেতে পেতে শূন্যে পৌঁছালেও এই বিনিয়োগ শূন্য হয়নি, বরং পরিমাণ পূর্বের মতোই থেকেছে এবং ও এতেই থেকেছে। অতএব আমরা এই রেখাটিকে স্বয়ংভূত ভোগরেখা বলছি। এ কারণে এ বি সি বিন্দুগুলো যোগ করে আমরা রেখা পেয়েছি এ আই এ রেখা। এই রেখাটি মূলত নির্দেশ করে স্বয়ংভূত ভোগ ও স্বয়ংভূত ভোগ রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বয়ংভূত ভোগ বলতে সেই ভোগকে বোঝানো হয় যে আয় পরিবর্তিত হলেও বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না, আয় বাড়লেও বিনিয়োগ বাড়ে না, আয় কমলেও বিনিয়োগ কমে না, আয় শূন্য হলেও বিনিয়োগ বাড়েও না কমে না। অর্থাৎ এই বিনিয়োগ আয় দ্বারা প্রভাবিত নয়, প্ররোচিত নয়, এমন বিনিয়োগকেই স্বয়ংভূত বিনিয়োগ বলা হয়। এখন আমরা যাব 2 নম্বর বিনিয়োগের ক্ষেত্রে। এখন দেখো আমরা অটোনোমাস ইনভেস্টমেন্ট অর্থাৎ 2 প্ররোচিত বিনিয়োগ। প্ররোচিত বিনিয়োগ যে বিনিয়োগ প্ররোচনা দান করে, যে বিনিয়োগকে আয়ের মতো একটি চলক প্রভাবিত করে, প্ররোচিত করে, উদ্দীপ্ত করে। যেমন আয়ের পরিবর্তনে যে বিনিয়োগ পরিবর্তিত হয় তাকে প্ররোচিত বিনিয়োগ বলা হয়। অর্থাৎ আয় বাড়লে এই বিনিয়োগ বাড়ে, আয় কমলে এই বিনিয়োগ কমে যায়। অর্থাৎ আয়ের পরিমাণই এই বিনিয়োগকে প্ররোচিত করে, প্রভাবিত করে, প্রণোদনা দেয় এবং পরিমাণ নির্ধারণ করে। অর্থাৎ আয়ের পরিমাণ বাড়লে বিনিয়োগের পরিমাণ বাড়ে। এই কারণে আমরা বলি যে আয় দ্বারা প্রভাবিত প্ররোচিত বিনিয়োগকেই ইনডিউস ইনভেস্ট বা প্ররোচিত বিনিয়োগ বলা হয়। প্ররোচিত বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো ওয়াই যদি শূন্য হয়ে যায় বিনিয়োগ শূন্য হবে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে, আয় কমলে বিনিয়োগ কমবে। আর এরভাবেই আয় হচ্ছে বিনিয়োগকে প্রভাবিত করবে, প্ররোচিত করবে। এক কথায় আয় দ্বারা প্রভাবিত বিনিয়োগকে প্ররোচিত বিনিয়োগ বলে। আমরা নিম্নের চিত্রের মাধ্যমে এই প্ররোচিত বিনিয়োগটি বিশ্লেষণ করব। এখানে চিত্রে যথাযথভাবে আগের চিত্রের মতোই লম্বা অক্ষে বিনিয়োগ, ভূমি অক্ষে আয়, এবং এক্ষেত্রে রেখাটি আয় সমান্তরাল নেই। অরিজিন শূন্য থেকে বামে উত্থিত আয় রেখাটি এক্ষেত্রে বিনিয়োগ রেখা নির্দেশ করছে। আমরা প্রতি সময়ে দেখতে পাচ্ছি আয় প্রথমে মনে করি এই বিন্দুতে 2টি চলকই শূন্য ছিল। বিনিয়োগ রেখা নির্দেশ করছে, বিনিয়োগ রেখা টাচ করেছে কোথায়? বিনিয়োগ রেখা টাচ করেছে অরিজিনে। তাহলে বিনিয়োগ রেখা যেখানে টাচ করবে সেখান থেকে বিনিয়োগ নির্ধারণ হবে। আমি আবার আগের চিত্রে চলে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে একটু বলে নিই যে এই অরিজিনে এই বিনিয়োগ রেখাটি একদম কেন্দ্রবিন্দুকে স্পর্শ করেছে, যেখানের মান 2টি চলকের মানই শূন্য। আয় শূন্য বিধায় বিনিয়োগ শূন্য হয়েছে। কিন্তু আমরা উপরের চিত্রে অন্য কিছু লক্ষ্য করেছি। এখানে দেখো তোমরা এই চিত্রের ক্ষেত্রে এই অরিজিনে ওয়াই শূন্য অর্থাৎ আয় শূন্য, কিন্তু বিনিয়োগ শূন্য নয়। কারণ শূন্য বরাবর বিনিয়োগ রেখাটি এ বিন্দুতে টাচ করেছে, যা অরিজিনের উপরে স্পর্শ করেছে বিনিয়োগকে। অতএব এইটি বিনিয়োগ রেখা, এটি বিনিয়োগ রেখা। এখানে অরিজিনে তাহলে কি দাঁড়িয়েছে? অরিজিনে আয় শূন্য হলেও বিনিয়োগ কিন্তু শূন্য নয়, কারণ বিনিয়োগ রেখা শূন্যকে স্পর্শ করেনি, আয় রেখা শূন্যকে স্পর্শ করেছে। আবার বলছে দেখো আয় রেখা শূন্যকে স্পর্শ করেছে, কিন্তু বিনিয়োগ রেখাটি এইখানে এসে স্পর্শ করেনি। বিনিয়োগ রেখাটি বিনিয়োগ উল্লম্ব অক্ষে বিনিয়োগ নির্দেশক রেখার ঠিক অরিজিন বিন্দুর বেশ খানিকটা উপরে গিয়ে বিনিয়োগ রেখা টাচ করেছে। তার মানে যখন আয় শূন্য তখন স্বয়ংভূত বিনিয়োগ
ও এ, এক্ষেত্রে বিনিয়োগ কিন্তু শূন্য হয়নি, শুধু আয় শূন্য। কিন্তু আমাদের পরবর্তী চিত্রে খেয়াল করে দেখো, বিনিয়োগ রেখাটি একদম শূন্য বিন্দুকে স্পর্শ করেছে, অর্থাৎ এই বিন্দুটি অরিজিনে এই বিনিয়োগ রেখাটি স্পর্শ করা প্রমাণ করে যে এই বিন্দুতে আয়ও শূন্য, বিনিয়োগও শূন্য। অর্থাৎ এটি মৌলিক বৈশিষ্ট্য প্ররোচিত বিনিয়োগের। অর্থাৎ আয় শূন্য হলে বিনিয়োগ শূন্য হবে, আয় বাড়লে বিনিয়োগ বাড়বে, আয় হ্রাস পেলে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ হ্রাস পাবে। এভাবে প্রভাবিত প্ররোচিত বিনিয়োগকেই প্ররোচিত বিনিয়োগ বা ইনডিউস ইনভেস্টমেন্ট বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা এখন বিশ্লেষণ করি। মনে করি প্রথমে আমরা অরিজিনে ছিলাম, ও বিন্দুতে, যখন আমাদের কোনো আয় ছিল না, আমাদের বিনিয়োগও ছিল না। পরবর্তীতে আমাদের আয় ও থেকে শূন্য থেকে বেড়ে ও Y1 হয়েছে, ও Y1 পরিমাণ আয় বেড়েছে। বাড়ার ফলে আমরা দেখছি আমাদের বিনিয়োগ বেড়েছে ও I1, এবং এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। আবার আমরা দেখি আয় আরও বেড়ে ও Y1 থেকে Y2 হয়েছে, আমাদের বিনিয়োগ বেড়ে I1 থেকে I2 হয়েছে। এভাবে আমরা আমাদের আয় বাড়লে যখন বিনিয়োগ বাড়তে থাকবে, একেই বলা হয় প্ররোচিত বিনিয়োগ। অনুরূপভাবে বিপরীত ক্রমে বলতে পারি, মনে করি আমাদের প্রাথমিক ভারসাম্য ছিল বি বিন্দুতে, কোনো কারণে আমাদের আয় হ্রাস পেয়ে Y2 থেকে Y1 হয়েছে, Y2 থেকে Y1 হয়েছে, অর্থাৎ আয় Y2 Y1 পরিমাণ কমে গিয়েছে। এক্ষেত্রে আমাদের বিনিয়োগ ছিল কিন্তু ও I2, বি বিন্দুতে প্রাথমিক ভারসাম্য ধরলে তখন বিনিয়োগ ছিল ও I2। এবার যেহেতু আমাদের আয় কমে গিয়েছে, সেহেতু বিনিয়োগ রেখাও অরিজিনের দিকে এগিয়ে এসছে। এদিকে আয় যেমন অরিজিনের মূল বিন্দুর দিকে এগিয়ে Y2 থেকে Y1 হয়েছে, লম্ব অক্ষে বিনিয়োগ I2 থেকে অরিজিনের দিকে এগিয়ে এসে Y1 হয়েছে। অর্থাৎ মূল বিন্দুর দিকে আমাদের দুটোই সংকুচিত হচ্ছে, অর্থাৎ আয়ের হ্রাস পাওয়াতে বিনিয়োগ হ্রাস পেয়েছে। মনে করি আয় হ্রাস পেয়ে শূন্য হয়ে গেছে, Y1 থেকে আমাদের আয় নীল হয়েছে, শূন্য হয়েছে, আমরা অরিজিনে ফিরে এসেছি, তখন আমাদের বিনিয়োগ আরও হ্রাস পেয়ে এই কেন্দ্রবিন্দুতে ফিরে এসছে। এক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং বলতে পারি যে প্ররোচিত বিনিয়োগ এমন বিনিয়োগ যেখানে আয় শূন্য থাকলে বিনিয়োগ শূন্য হয়, আয় বাড়লে বিনিয়োগ বাড়ে, আর আয় হ্রাস পেলে বিনিয়োগ হ্রাস পায়। এভাবে বিনিয়োগকে যখন আয় প্রভাবিত করে, প্ররোচিত করে, প্রণোদনা দেয় বা বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করে, তখন আমরা তাকে ইনডিউস ইনভেস্টমেন্ট বা প্ররোচিত বিনিয়োগ বলে থাকি। পরিমাণের ভিত্তিতে বিনিয়োগের প্রকারভেদ এখন আমরা বিশ্লেষণ করব। পরিমাণ বা বিস্তারের ভিত্তিতে বিনিয়োগ দুই প্রকার, যথা 1 মোট বিনিয়োগ গ্রস ইনভেস্টমেন্ট, 2 নিট বিনিয়োগ নিট ইনভেস্টমেন্ট। তোমরা লক্ষ্য করো, মোট বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ IA ও প্ররোচিত বিনিয়োগ II এর সমষ্টিকে মোট বিনিয়োগ IG বলে। অর্থাৎ সমীকরণ আকারে IG ইকুয়াল IA প্লাস II। এক্ষেত্রে সমীকরণ পরিস্থিতি IG মোট বিনিয়োগ গ্রস ইনভেস্টমেন্ট, IA স্বয়ংভূত বিনিয়োগ অটোনোমাস ইনভেস্টমেন্ট, II প্ররোচিত বিনিয়োগ ইনডিউস ইনভেস্টমেন্ট। আমরা একসাথে বলতে পারি, সংক্ষেপে বলতে পারি, স্বয়ংভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগের সমষ্টিকেই মোট বিনিয়োগ বলে। অর্থাৎ সমাজে দু ধরনের বিনিয়োগই লক্ষ্য করা যায়, কিছু প্ররোচিত বিনিয়োগ এবং কিছু স্বয়ংভূত বিনিয়োগ। এই স্বয়ংভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ যোগ করলে সমাজের মোট বিনিয়োগ পাওয়া যায়, একেই গ্রস ইনভেস্টমেন্ট বলে। এবার নিট বিনিয়োগ। নিট বিনিয়োগ বলতে মোট বিনিয়োগ IG থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ CCA বাদ দিলে যা থাকে তাকেই নিট বিনিয়োগ বলে। এবং সমীকরণ আকারে IN ইকুয়াল IG মাইনাস CCA। এখানে IN নিট বিনিয়োগ নিট ইনভেস্টমেন্ট, IG মোট বিনিয়োগ গ্রস ইনভেস্টমেন্ট,
সিসিএ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ, ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স। এক্ষেত্রে সি ক্যাপিটাল, সি কনজামশন, এ অ্যালাউন্স। সিসিএ ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ। এখন আমরা বলতে পারি মূলত মানুষ যা বিনিয়োগ করে, বিনিয়োগের 100 ভাগই উৎপাদন ক্ষেত্রে সমানভাবে কাজে লাগে না, সেখানে কিছু ড্যামারেজ ক্ষতি থাকে। অতএব সেই ক্ষতি বাদ দিয়ে যে মূলধন যতটুকু থাকে, যে সেই মূলধন যখন কাজে অংশগ্রহণ করে তখন তাকে আমরা নেট বিনিয়োগ বলি। অর্থাৎ বিনিয়োগ করলে বিনিয়োগের ক্ষয়ক্ষতি, উৎপাদন থেকে যে ক্ষয়ক্ষতি হয় সেই উৎপাদনের ক্ষয়ক্ষতিগুলো বিনিয়োগ থেকে বাদ দিলে যা থাকে তাকেই নেট বিনিয়োগ বলা হয়। সংক্ষেপে আমরা বলি মোট বিনিয়োগ থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত খরচ বাদ দিলে যা থাকে তাই বিনিয়োগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা বিনিয়োগ নিয়ে সামনের ক্লাসে আবার কথা বলবো। তোমরা আশা করছি সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনায়। আসসালামু আলাইকুম।